আজকে অমিত শাহের বিরুদ্ধে কেন কথা বলছে না? কেন কথা বলছে না বুঝতে পারছেন তো? সিবিআইটাকে কে চালায়? অমিত শাহ চালায়। অমিত শাহ, বুঝতে পারছেন তো? সিসিটিভি ফুটেজে বলছে 55 জন মতো, 54-55 জনকে দেখা গিয়েছিল। ওই সময় আমার বোনটা, আমার বাড়ির মেয়েটা, আপনার আমার বাড়ির সন্তানটাকে যখন খুন করে তারপরে ধর্ষণ করিয়েছিল মাইন্ডকে ডাইভার্ট করার জন্য, তখন 54-55 জন যাতায়াত করেছে। কিন্তু সিবিআইয়ের চোখে আল্লাহ জানে কি পড়েছে, কাউকে চিনতে পারেনি। স্বাভাবিকভাবে দিল্লি থেকে আসছে, সিবিআই নাও চিনতে পারে। কিন্তু সিবিআই তো এটা উচিত ছিল ওই 54-55 জনের মুখটা, ছবিটা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় বা পেপারে দিয়ে এদের পরিচয় জানার জন্য পাবলিক ডোমিনে ছেড়ে দেওয়া। আমি কি ভুল বলছি ভাই? আপনাদের খারাপ লাগছে নাকি? একটু সরাসরি দিলে ভালো লাগবে, একটু সাড়া দেবেন। ও ছাড়তে পারতো তো ফেসবুক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, বিভিন্ন পেপার পত্রিকার মাধ্যমে, যে এই 55 জনকে আপনারা চিনতে পারেন নাকি দেখুন, তাদের নাম ঠিকানা কি আছে, আমরা তদন্তের স্বার্থে এদেরকে একবার জিজ্ঞাসাবাদ করব। করেছে কি? করেনি। করলেই তো তৃণমূলের দামাল ছেলেরা ফেঁসে যাবে, করলেই তো দিদির ভাইপোরা ফেঁসে যাবে। তো দিদি গাড্ডাই পড়েছে, দাদা সামলাবে। আর দাদা আজকে কাশ্মীরের ঘটনাতে গাড্ডাই পড়েছে, আমার দিদি ওই জন্য চুপ আছে। এরা একে অপরের পরিপূরক। যারা ভাবছেন জোড়া ফুলের অত্যাচারে বড় ফুলকে ধরবো বাঁচার জন্য, আমি তাদের উদ্দেশ্যে বলছি, এই মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী এক জায়গায় বসে চা খেয়েছে, এটাও কিন্তু মাথায় রাখবেন আপনারা। আর যারা ভাবছেন বড় ফুলের থেকে বাঁচতে হবে জোড়া ফুলে, ওই বড় ফুল জোড়া ফুলকে সাথে করে আপনার ঘরের মধ্যে ঢুকাবে। 2016 সালে বড় ফুলের 2-3টে এমএলএ ছিল, আর 2021 এনে 77-এ পৌঁছে দিয়েছে। আর 2026-এ যদি মনে করেন বড় ফুলকে আটকানোর জন্য জোড়া ফুলই ভালো, দেখবেন আপনার ঘরের বেডরুমের মধ্যে বড় ফুলকে হাজির করে দেবে। এটা মাথায় রাখবেন। তাই সময় হয়েছে, এক্সপায়ার হয়েছে। এই যে ফুলটা আমাকে দিল আজকে, বুকে, ফুলের বুকেটা দিয়েছে, ফ্লাওয়ার্স বুকে, এটা আমি যদি ঘরে গিয়ে যত্ন করে রাখি, কদিন রাখতে পারবো ভাই? 2 দিন, 4 দিন, 6 দিন, 1 সপ্তাহ। 1 সপ্তাহের পরে শুকাবে, শুকানোর পরে যদি না ফেলে দিই কি হবে? এটা পচবে, পচার পরে কি হবে? পোকা জন্মাবে। আর এই পোকা কি হবে? ঘরে ঘুরবে। আমার বাড়ির শিশু থেকে শুরু করে বড় যদি গায়ে উঠে, কানে টানে, নাকে ঢুকে যায়, আমার ক্ষতিগ্রস্ত হবে। তাই আজকে আপনাদের একটা কথা বলে যাই, 2টো ফুল এক্সপায়ার হয়েছে, সময় এসেছে সার গাদায় ফেলুন। যদি এখনো যত্ন করে রাখেন, ওই আপনার ওর থেকে যে বর্জ্য আসবে, ওর থেকে যে পোকা জন্মাবে, সে পোকা কিন্তু আপনাকে আমাকে ক্ষতি করবে। আর ক্ষতি করে দিয়েছে অলরেডি ভাই, অলরেডি ক্ষতি করে দিয়েছে। ক্যান্সার ঢুকিয়ে দিয়েছে আমাদের সমাজে। নালে যে ভাইয়ের সাথে সকাল বিকাল দেখা হতো, সে বেলায় ভাই আপনাকে আজকে আর চোখে দেখছে, চাই হিন্দু কি মুসলমান। এখন ধার্মিক বেশি হয়ে গেছে, ভালো, ধার্মিক হওয়া ভালো, তবে ধার্মিক হন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তার ধর্মকে অনুসরণ করুন, তার নিয়ে আসা ধর্মকে। ধার্মিক হন স্বামীজির দেখানো ধার্মিক হন, ধার্মিক হন সারদা মায়ের দেখানো ধর্মকে মেনে ধার্মিক হন, ধার্মিক হন রামকৃষ্ণ পরমহংসদেবের দেখানো ধার্মিক হন। ধার্মিক হবেন না নওশাদ সিদ্দিকীর দেখানো ধর্মকে, ধার্মিক হবেন না শুভেন্দু অধিকারীর দেখানো ধর্মকে। আজকে আর চোখে দেখছেন না, পোকা ঢুকিয়ে দিয়েছে। আমি এটুকু মনে করি, ক্যান্সার যদি আঙুলে হয়েছে, ও আঙুলটা কেটে দিব, কি হবে না হবে, ও আঙুল রাখলে কিন্তু ও সোঁস মাথায় চলে আসবে। আঙুলের ডগে হয়েছে, কেটে ফেলে দেন। বুঝতে পারছেন কি বলছি? কিছু সময় পাবেন। তো এখন যে নোংরামি আমাদের সমাজে ঢুকিয়ে দিয়েছে, এটাকে বিষ স্প্রে করে এটাকে মারতে হবে। যদি মারতে না পারেন, আপনার মাথায় পর্যন্ত পৌঁছে যাবে। আর মাথায় পৌঁছালে যদি বলে করেন দিদি আমি মুসলমান, আমাকে দিদি বাঁচিয়ে নেবে, দিবা স্বপ্ন হচ্ছে। আর যদি মনে করেন আমি হিন্দু, আমাকে শুভেন্দু অধিকারী বাঁচিয়ে নেবে, এও দিবা স্বপ্ন হচ্ছে। এই তিলোত্তমাটার ধর্মীয় পরিচয় কি ভাই? এটা বলুন না। কটা বাজে? তিলোত্তমার ধর্মীয় পরিচয়টা বলুন না রে ভাই। মুসলমান, হিন্দুকে বাঁচানোর দায়িত্ব তো শুভেন্দু অধিকারী নিয়েছে। হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দিচ্ছে, বলছো তো ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দিচ্ছ তো। তাহলে তিলোত্তমা এখনো সুবিচার পেল না কেন? সে কোনো কথা বলছে? এই 26,000 যে চাকরি বাতিল হয়েছে, 26,000-এর মধ্যে 26,000-ই কি দুর্নীতিগ্রস্ত? 8-10,000 12,000 দুর্নীতিগ্রস্ত, বাকি তো 14,000 16,000 তো ফ্রেশ।
মেধার ভিত্তিতে আপনার আমার বাড়ির ছেলেরা চাকরি পেয়েছে, তো বাকি 16,000-এর জন্য শুভেন্দুবাবু চিৎকার করছে। এটা বুঝতে হবে, এ ক্ষমতা লোভী। ক্ষমতার জন্য হিন্দু হিন্দু ভাই ভাই, ক্ষমতা পেয়ে যাবে, তুমি দলিত, তুমি আদিবাসী, তুমি পিছিয়ে বর্গে, তোমার পিছনে আর বললাম না। বুঝতে পারছেন তো? তাই যদি মনে করেন সমাজকে ভালো রাখতে হবে, সমাজকে সুষ্ঠু রাখতে হবে, আমরা সকাল সন্ধ্যা একসাথে বসবাস করছি, দীর্ঘকাল ধরে আমরা এক জায়গায় উঠা বসা করছি, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, তাহলে আপনাকে আমাকে শপথ নিতে হবে এই বিজেপি এই তৃণমূলের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলে লড়াই করতে হবে। এই বিজেপি এই তৃণমূল থাকলে সমাজে কোনোদিন একসাথে এরা আমাদেরকে বসবাস করতে দেবে না। তার প্রমাণ আমি একটা নয়, একাধিক আছে, একটা নয় একাধিক প্রমাণ আছে। যদি মনে করেন না এদেরকে এরাই আমাদের বাঁচাবে, তাহলে সেই দিন আসছে যেদিন আপনারা ঘুম থেকে উঠে বলবেন এ কি সকাল, রাতের চেয়ে অন্ধকার, সেদিন আসছে। তাই বন্ধুগণ যারা উপস্থিত হয়েছে, আমি অনুরোধ করবো এটাই, রাজনৈতিক মতপার্থক্য থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার, যার যাকে ভালো লাগবে ভোট দেবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু অনুরোধ আপনাদের কাছে এটাই, এই রাজনৈতিক নেতাদের ফায়দা করে দেওয়ার জন্য আপনার আর আমার মধ্যে লড়াইয়ে জড়িয়ে পড়ব না। আমরা আপনার আর আমার মধ্যে যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে, সেটাও কোনোভাবে আমরা হতে দেব না। এটা রুখতে হবে আপনাকে আমাকে দায়িত্ব নিয়ে, আপনাকে আমাকে ভাবতে হবে আপনার আমার ছেলের জন্য। যারা বড় বড় কথা বলছেন, অনেক কথা বলছেন, অনেক গল্প শোনাচ্ছেন, তাদের ছেলেগুলোকে সব বাইরের ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন, বাইরে সেটেল, বাইরে বিদেশে থাকার ব্যবস্থা করে দিচ্ছে। আর যাদেরকে দিয়ে লড়িয়ে দিচ্ছে, যাদেরকে হিংসায় খুন হতে হচ্ছে বা ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে, তাদের ছেলেগুলো যে সরকারি স্কুলে যাচ্ছে সেখানে টিচার নাই, সেই নিয়ে কোনো কথা নাই, না শুভেন্দুবাবুর কথা আছে না কল্যাণবাবুর কথা আছে, তা নিয়ে কোনো গল্প নাই। আপনাদের এলাকার নাম, এই এলাকার নামটা কি? মিরপুর। মিরপুরের আগের গ্রামটার নাম কি? ভাদুয়া। মিরপুর থেকে শুরু করে রিসরাতে একটু স্কুলগুলোতে খোঁজ নেবেন তো কটা টিচার আছে আর কটা ছাত্র আছে। এখানে তো বিজেপি সমর্থক তো এই অঞ্চলে আছে ভাই, স্বাভাবিক ব্যাপার। তাহলে বিজেপির যেটা গরিব বিজেপি যা, তার ছেলেটা কোথা পড়ছে? প্রাইমারি স্কুলে। আর গরিব যে তৃণমূলের সমর্থক, তার ছেলেটাও প্রাইমারি স্কুলে পড়ছে। আমাদের আইএসএফ এর গরিব যিনি, তার ছেলেটাও প্রাইমারিতে পড়ছে। তিনটে ছেলেরই কিন্তু ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে এরা। এই ভবিষ্যৎটা ঠিক করার জন্য আইএসএফ চিৎকার করছে যে সরকারি স্কুলগুলোকে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ করতে হবে। পশ্চিমবাংলায় প্রায় 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার চক্রান্ত চলছে, এটাকে বন্ধ করতে হবে এই বলছে। কিন্তু বিজেপি প্রধান বিরোধী দল এই নিয়ে কথা বলছে না, হিন্দু হিন্দু ভাই ভাই বলে স্লোগান তুলছে। আর গরিব হিন্দু ছেলেটা স্কুলে গিয়ে শুধু মিড ডে মিল খেয়ে পালিয়ে আসছে বাড়িতে, ও আ ক খ ABCD অঙ্ক করতে শিখতে পারছে না, তা নিয়ে কোনো কথা নাই। কারণ কি বলুন তো? ও ভালো করে জানে বিজেপি আর তৃণমূলে ভালো করে জানে, গরিবের ছেলেগুলো যদি পেন ধরা শিখে যায় তাহলে লাঠি ধরাবো কাকে দিয়ে ভাই? গরিবের ছেলেগুলো যদি প্রশ্ন করতে শুরু করে দেয় যে তুমি মাইনরিটিকে এত ভালোবাসো বলছো, মাইনরিটিতে খাদে বরাদ্দ 5,000 কোটি টাকা, 5,500 কোটি টাকা বরাদ্দ হলেও খরচ করছো মাত্র 2,000 কোটি টাকা। আবার ওই 2,000 কোটি টাকার মধ্যে মাইনরিটিদের জন্য নয় অন্য অন্য ডিপার্টমেন্টে কেন খরচ করছো, এই প্রশ্ন যদি তুলে দেয় তাহলে তো বিপদ। তাহলে গরিবের ছেলে, তুই মুসলমান, তুই অশিক্ষিত, তুই তো লাঠি ধরবি, তুই তো লাঠিয়াল হবি। তোর বাপ আমার বাপের হয়ে লাঠিয়ালগিরি করেছিল, তোর দাদু আমার দাদু যখন নেতা ছিল তার হয়ে মাথা ফাটিয়েছিল। এখন আমি চেষ্টা কি করছি, আমার ছেলেকে নেতা করব, আমি আমেরিকা থেকে পড়িয়ে নিয়ে আসছি, আপনার ছেলেকে লাঠিয়াল করব, স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছি। আর বিজেপি এগুলোর মজা দেখছে, ফিক ফিক করে হাসছে। কারণ কি বলছে? বিজেপিও তো দেখছে যে আমি, বিজেপির টার্গেট হিন্দু ভোট। বিজেপিও দেখছে স্কুল বন্ধ হলে কি শুধু মুসলমানদের ছেলে ক্ষতিগ্রস্ত হবে, হিন্দু ছেলেও ক্ষতিগ্রস্ত হবে। আর হিন্দু গরিবের ছেলেগুলো কি তো আমি আমার দিকে টানবো, তখন পড়ালেখা জানবে না, পেন ধরা জানবে না, আর হাতের দরকার লাগলে লাঠি তুলে দেবো। লাঠি তো দূরের কথা, কিন্তু অস্ত্র রাখার নিদান দিচ্ছে। আর্মস অ্যাক্টে কেস খেলে শুভেন্দুবাবু ছাড়াবে তো, দিলীপ ঘোষ ছাড়াবে তো, সুকান্ত মজুমদার ছাড়াবে তো? কার গরিবের ছেলেটা আক্রান্ত হবে? তাই আমি অনুরোধ করছি এটাই, যার যে দলটা ভালো লাগবে করুন, আইডিওলজি যার যাতে বিশ্বাস করুন, কিন্তু দিনের শেষে প্রতিবেশী এই রিসরা মিরপুরে
কারো কেউ মানুষ বিপদে পড়লে এই কালীঘাট থেকে মমতা ব্যানার্জিও ছুটে আসবে না, হয়তো পরের দিনে দেখতে আসবে একবার। আর কলাগা থেকে কি বলে বাড়িটা কোথা, মেদিনীপুর থেকে শুভেন্দু অধিকারী ছুটে আসবে না। এই গ্রামের কিছু হলে এই গ্রামের মানুষকেই কিন্তু আগে বেরোবে, চাই হিন্দুর ক্ষতি হোক আর মুসলমানের ক্ষতি হোক, মানুষ বেরোবে আগে বিপদ থেকে তাকে উদ্ধার করার জন্য। তো এই ভ্রাতৃত্ব এইটা নষ্ট আপনারা করবেন না রাজনৈতিক নেতাদের ফাঁদে পড়ে। এখন তো সমস্যা হয়ে গেছে, এখন মুসলমানের সংখ্যাও বেড়ে গেছে, হিন্দুর সংখ্যাও বেড়ে গেছে, সব স্বঘোষিত। ওই বলছে কলেমা পড়, এই ধরনের সংখ্যা বেড়ে গেছে। তো এইটার থেকে, এই সংখ্যা বাড়ার থেকে প্রকৃত অর্থে ধার্মিক হও। আমি ধার্মিকতার পক্ষে। আমি মনে করি যে যত বড় ধার্মিক সে তত বড় সেকুলার। আমি মনে করি যে রামকৃষ্ণ পরমহংসদেবের আদর্শ নিয়ে চলবে, যে স্বামীজির আদর্শ নিয়ে চলবে, যে সারদা মায়ের আদর্শ নিয়ে চলবে, সে অন্যকে কোনোদিন হিংসা করার কথা ঘৃণা করবে না। যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে চলবে, সে অন্য কাউকে হিংসা করতে পারবে না। এটা আমি মনে করি, আর বাস্তবিক। কিন্তু এখন কি হচ্ছে তার উল্টো হয়ে যাচ্ছে। গেরুয়া বসন পরে আর দাড়ি টুপি রেখে সব থেকে ভুল কাজগুলো করছে। গেরুয়া বসন কারা পড়বে? গেরুয়া বসনের কি আছে? গেরুয়া বসনটা হচ্ছে ত্যাগের প্রতীক, আর এরা এখন ভোগের প্রতীক বানিয়ে দিয়েছে। দাড়ি টুপিটা বিশ্বাসের একটা জায়গা ছিল একটা সময়, আর এখন অবিশ্বাসের জায়গা তৈরি করছে। কারণ দাড়ি টুপি রেখে যত নোংরামি করছে আর গেরুয়া বসন পরে তত নোংরামি করছে। তাই আমাদের সময় এসেছে যারা অন্যায়ভাবে এই গেরুয়া বসন পরে, গেরুয়া বসনকে সামনে রেখে, দাড়ি টুপিকে সামনে রেখে সমাজের মধ্যে বিশৃঙ্খলা করার চেষ্টা করবে, হিন্দু মুসলমান নির্বিশেষে গেরুয়া বসন তাদের কাছ থেকে খুলে নিতে হবে। তাদের দাড়ি টুপির মধ্যে যে অন্যায় কাজ করবে তাদেরকে সমাজ থেকে প্রত্যাখ্যান করতে হবে, হিন্দু মুসলমান নির্বিশেষে। আপনি যদি মনে করেন আমি হিন্দু, ও গেরুয়া বসন পরে অন্যায় করছে আমি দেখে এড়িয়ে যাব, আপনি যদি মনে করেন আমি মুসলমান, ও দাড়ি টুপি রেখে অন্যায় কাজ করছে আমি না দেখে এড়িয়ে যাব, সমাজ ধ্বংস হয়ে যাবে। হিন্দু মুসলমান নির্বিশেষে আওয়াজ তুলতে হবে। তুমি গেরুয়া বসন পরে, ত্যাগের প্রতীক পরে তুমি যদি ভোগের কাজ করো, তোমার বিরোধিতা আমরা করব। একইভাবে দাড়ি টুপি রেখে যদি তুমি কোনো অন্যায় করো, তোমারও আমরা প্রতিবাদ করব। এই কনফিডেন্সটা মনের মধ্যে আনতে হবে, এই শক্তিটা যোগাতে হবে। আর নাহলে যদি মনে করেন এই অপরাধী ধর্ম দিয়ে বিচার করবে, এই অবস্থা হবে। ঝন্টু আলী মল্লিক, ঝন্টু আলী শেখ, তার দাদাও আর্মির একটা অফিসার, কি বললো যে আমরা আর্মি, এটা আমাদের পরিচয়। এটা তো পরিচয় হওয়া দরকার। সে সন্ত্রাসবাদীদের সাথে লড়াই করে শহীদ হয়েছে, আর সন্ত্রাসবাদীরা আমার 27টা ভাইকে শহীদ করেছে। ভাবতে পেরেছেন? এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। তাহলে আজ থেকে প্রশ্ন উঠবে, কেন ব্যর্থ হয়েছে কেন্দ্র সরকার, এটা নিয়ে জবাব দিতে হবে।